তুমুল গতিতে চলছে ভোটের ট্রেন। আর মাত্র 15 দিন পর বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারণায় তুমুল ব্যস্ত দলনেতা, প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা। কিন্তু একগুচ্ছ সংস্কার নিয়ে তৈরি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রচারণার গতি অনেকটাই মন্থর। গণভোট বিষয়টি অনেকের কাছে অস্পষ্ট, পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে। দর্শক, তাই আজ ভোটের ট্রেনে আলোচনা করতে চাই ভোটের গতি কোন দিকে। পুরো আয়োজনে আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, ভোটের ট্রেনের এই ভোটের গতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ শাহান। স্যার, আপনাকে স্বাগত। আমরা ভোট অনেকটা কাছে এসেছে এবং এই সরকারের যে ম্যান্ডেট ছিল সংস্কার, বিচার এবং গণভোট বা সংসদ নির্বাচন হচ্ছে, বিচার প্রক্রিয়াও চলছে। আবার এর সঙ্গে যে জুলাই সনদ নিয়ে তৈরি যে গণভোট, সেই গণভোট বিষয় নিয়ে নানা মানুষের নানা রকম মত রয়েছে, পক্ষে বিপক্ষে অনেক রকম কথাবার্তা রয়েছে। আমরা সেগুলো একটু বিশ্লেষণ করতে চাই। আমরা একটু দেখতে চাই যে গণভোটের প্রশ্নগুলো আমাদের প্রয়োজনীয় বিভাগকে একটু জানতে চাই, বলবো যে একটু দেখানোর জন্য, যেখানে মূলত দেখাচ্ছে যে গণভোটের পোস্টাল ব্যালটটি হবে এরকম, এবং সেখানে লেখা থাকবে যে আপনি কি জুলাই সনদের এই বিষয়গুলোতে একমত কিনা। প্রথম 4টি প্রশ্ন এখানে মূলত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ এবং গঠিত হবে, এবং তারা মূলত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদনের জন্য তারা সংবিধান সংশোধন করবেন। এছাড়া সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত 30টি বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হয়েছে। সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। এবং এর পাশাপাশি আরেকটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন ঘ, সেটিতে রয়েছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে, এবং সেখানে বলা হচ্ছে যে এখানে হ্যাঁ অথবা না যে কোনো একটিতে টিক দেওয়া যাবে। আমি যদি এখানে একটু দাঁড়াই, আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন নাম্বার কয়ে যেখানে বলা হচ্ছে যে আমরা, স্যার, মূলত এই বিষয়গুলো আমরা একটু বিশ্লেষণ করতে চাই। অনেক মানুষ বিষয়গুলো বোঝে না বা বুঝতে তাদের কাছে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, বা অথবা রাজনৈতিক দল বা সরকারি তাদের কাছে সেভাবে পৌঁছায় নেই, যার কারণে নানা রকম বিভ্রান্তি রয়েছে। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম সাধারণ মানুষের বক্তব্য, নানা রকম তারা মতামত দিচ্ছিলেন। তো সেইগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে প্রশ্ন কয়ে রয়েছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে, আসলে এই প্রশ্নটার ব্যাখ্যা কি? এখানে আমি এই প্রশ্নগুলো বলবার আগে আপনি যদি ফ্রেমিংটা দেখেন, এই কোয়েশ্চেনটা যেখানে ফ্রেম করা হয়েছে সেখানে বলা হয়েছে একদম প্রথমে আপনি কি বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত। এখন এই সংস্কার সম্পর্কিত বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ জুলাই সনদের 84টা প্রপোজাল আছে, এর মধ্যে 47টা হচ্ছে সংবিধান সম্পর্কিত। কাজে আপনি গণভোটে আসছে কিন্তু 47টা বিষয়, বাকিগুলো না। এখন আপনি আসুন এই যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনি যদি জুলাই সনদে যান তাহলে সেখানে স্পেসিফিক্যালি বর্ণনা করা আছে যে তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে গঠিত হবে। সেখানে বিভিন্ন ধরনের কমিটি গঠনের কথা বলা আছে, এবং তারপরে ফাইনালি র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে একটা ভোট হবে, সেটার মাধ্যমে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি হবেন চিফ অ্যাডভাইজার। সেই চিফ অ্যাডভাইজার তারপরে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বাকি সদস্যদের নির্বাচন করবেন। নির্বাচন কমিশনের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল একমত যে তারা একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি হবে, সার্চ কমিটির মতো। সেই 5 সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সর্বসম্মতিক্রমে একজনকে তারা নির্বাচন কমিশনের প্রধান হিসেবে। আমি যদি এই বিষয়টা আরেকটু ব্যাখ্যা করতে চাই, আসলে সংবিধানের 48 ধারা অনুযায়ী রয়েছে মূলত রাষ্ট্রপতি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ দেবেন প্রধানমন্ত্রীর পরামর্শে। এখানে অর্থাৎ যদি প্রধানমন্ত্রীর পরামর্শে এই নির্বাচন কমিশনের প্রধান এবং বাকি যে 4 জন নিয়োগ হতো, এখন সেখানে কি প্রক্রিয়া? এগুলো আর থাকবে না, কারণ অতীতে আমরা যেটা দেখেছি যে যখন আপনি হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দেন, তখন যেটা হয় একজন দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। আপনি যখন সার্চ কমিটি করে যা খুশি তাই করেন, এইখানে হচ্ছে প্রধানমন্ত্রীর একটা ক্ষমতা মানে দেখানোর একটা অপরচুনিটি থাকে। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান,
তার মানে এরা কিন্তু এক্সিকিউটিভের আন্ডারে না, নির্বাহী বিভাগের আন্ডারে না। তো এদেরকে স্বাধীনভাবে কাজ করতে হলে এদেরকে সম্পূর্ণ স্বাধীনতা লাগবে। এখন কি জুলাই চার্টারে প্রক্রিয়াই হবে? এখন যে প্রক্রিয়া আছে সেইখানে হচ্ছে আপনার একটা সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটির মতো করা আছে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জন্য, যেটা জুলাই সনদে যেটা বলা আছে, যেমন নির্বাচন কমিশন, তারপরে এন্টি দুর্নীতি করাপশন দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এগুলোর জন্য জুলাই সনদে যেটা প্রস্তাব করা হচ্ছে যে সরকারি দলের প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, বিচার বিভাগের একজন প্রতিনিধি, তারা বসে তাদের মতামতের ভিত্তিতে তারা একজনকে নিয়োগ দিবেন, বা এই বিভিন্ন কমিশনের যে সদস্য আছে সেগুলোকে নিয়োগ দিবেন। তার মানে হচ্ছে আগে যেখানে সরকার বা প্রধানমন্ত্রী তারা পুরো এটাকে নিয়ন্ত্রণ করতেন, সেইটা এখন হচ্ছে করা যাবে না। এই জিনিসটাই এখানে চেষ্টা করা হয়েছে। কিন্তু এইখানে একটু একটা ব্যাপার আছে। আপনি যদি দেখেন এখানে বলা আছে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে। এই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জুলাই সনদের একটা ডেফিনেশন আবার জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে জুলাই সনদ হচ্ছে সেইটা যেইটা অক্টোবরের 17 তারিখে রাজনৈতিক দলগুলো যেটাকে সাইন করেছে, সেটা হচ্ছে জুলাই সনদ। জি, এখন আপনি যদি জুলাই সনদে যান সেখানে দেখবেন নির্বাচন কমিশন ছাড়া তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিএনপির একটা নোট অফ ডিসেন্ট আছে, আপত্তি রয়েছে। একটা আপত্তি আছে। সো এইটা ঠিক পরিষ্কার না এখনো। এটা যদি হ্যাঁ ভোটে এটা নির্বাচিত হয়ও, তারপরে যদি বিএনপি এসে বলে যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে, জুলাই সনদ হচ্ছে যেটা আমরা সাইন করেছি এবং সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, সো আমাদের নোট অফ ডিসেন্টটাকে আমলে নিয়ে এই চেঞ্জটা করতে হবে, সেটার একটা পসিবিলিটি এইখানে আছে, কারণ এখানে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে বলা আছে। জি, সো একটা স্বাধীন দিশা আমরা পাবো, কিন্তু সেটার এক্সাক্ট প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে যে সংসদটা আসবে সেই সংসদে কিন্তু এটা নিয়ে একটা আলাপ আলোচনা হবে, একটা আলাপ আলোচনা আছে। আপনি যে প্রশ্নটি করলেন সেখানে কিন্তু আবার একই সঙ্গে আমি একটা প্রশ্ন রেখে যাই যে এখানে যেহেতু 4টি প্রশ্নকে করা হয়েছে, অর্থাৎ 48টি সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক বিষয়গুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে, 47টি, এবং সেখানে প্রশ্ন নাম্বার গয়ে আমরা যখন আলাপ করব সেখানে প্রায় 30টি বিষয়, প্রত্যেকটা যেহেতু আলাদা করা হয়েছে, সুতরাং যদি এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা কমিটির, যে স্বাধীন কমিটির কথা জুলাই সনদে উল্লেখ করা যেহেতু রয়েছে, সেখানে যেহেতু যখন গণভোটে যদি পাশ হয় তাহলে সেটি যেহেতু আলাদা করা হচ্ছে, এই কারণেই কি আলাদা করা হচ্ছে কিনা এইটা কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে। আমরা একটু আলাপ করব একটা বিরতির পর। দর্শক, ভোটে ট্রেন নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আলোচনা করছি গণভোটের গতি নিয়ে, আর এই নিয়ে আলাপ করার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ শাহান। স্যার, আপনাকে আবারও স্বাগত। আলাপ করছিলাম যে গণভোটের যেসব প্রশ্নগুলো নিয়ে, আমরা দেখছিলাম প্রশ্ন কয়ে যে কয়েকটি বিষয় রয়েছিল, পাশাপাশি এবার একটু আলাপ করতে চাই প্রশ্ন খ। সেখানে মূলত রয়েছে যে আগামী প্রশ্ন ক্ষয়ে রয়েছে যে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, এবং সেই 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রাপ্ত ভোট 10% অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ হবে, এবং তারা সংবিধান সংশোধন করতে চাইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন দরকার হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে নিম্নকক্ষের পাশাপাশি আরো একটা কক্ষ থাকবে, এবং তাদের কি কাজ থাকবে স্যার আপনার কাছ থেকে? দেখুন, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনি কয়ের সাথে যদি খকে কম্পেয়ার করেন, এখানে কিন্তু জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া কিছু বলা নেই। আচ্ছা, এখানে কিন্তু খুব স্পষ্টভাবে বলা আছে যে জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং একটা উচ্চকক্ষ থাকবে, এবং উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবে ন্যাশনাল ইলেকশনে। আপনি যত পার্সেন্ট ভোট পাচ্ছেন সেই পার্সেন্ট অফ ভোট অনুসারে। কথার কথা, ধরা যাক একটা রাজনৈতিক দল 52% ভোট পেল, তাহলে হচ্ছে গিয়ে তার উচ্চকক্ষে সিট থাকবে 52টা, এইভাবে হিসাবটা হবে। এবং দেখুন, এটা খুব স্পষ্ট করে বলা আছে এখানে, কিন্তু উপরেরটার মতো জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে বলা নেই। তার মানে এটা করতেই হবে। যদি হ্যাঁ পাস হয়, তাহলে এইখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো অপরচুনিটি নাই বলার যে জুলাই সনদে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, কাজে আমি এটা বাস্তবায়ন করবো না, সেটা নাই। এবং এইটার একটা উচ্চকক্ষের একটা খুব স্পেসিফিক দায়িত্ব বলে দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা জানি যে সংবিধান সংশোধন যদি করতে হয় তাহলে সাধারণত নিম্নকক্ষের 2/3 সদস্যের অনুমতি লাগে, 300 হলে আপনার 200 জনের অনুমতি লাগবে। এইখানে যেটা বলা হচ্ছে, এর পাশাপাশি
যে আমাদের যে উচ্চকক্ষটা গঠিত হবে তার সিম্পল মেজরিটি, তার মানে 51 জন সদস্যের অনুমতিও লাগবে। মানে শুধু নিম্নকক্ষের 2/3 অনুমতি দিয়ে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না, এর পাশাপাশি হচ্ছে আপনাকে আরো উচ্চকক্ষেরও সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমতি লাগবে। অর্থাৎ আমরা যদি ধরি এর আগের যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেখা গেছে যে 91 সালের নির্বাচনে আমরা দেখেছি যে 31% ভোট পেয়েও বা 30.8% ভোট পেয়েও সরকার গঠন করেছিল বিএনপি। অর্থাৎ যদি কোনো দল 30% অথবা 40% ভোট পায় এবং তারপরে সরকার গঠন যদি করে, তারপরে উচ্চকক্ষের ক্ষেত্রেও সে 40% ভোট পেলে সে 40টি আসন পাবে, বিরোধী পক্ষই থাকবে বেশি সংখ্যাগরিষ্ঠ, এরকম হ্যাঁ, এরকম একটা পসিবিলিটি এবং এটার একটা কারণ আছে। কারণটা আমি কি একটু বলি? কারণ এর আগে আমরা দেখেছি যে আপনি যদি আমাদের 2001-এর যে সংসদ দেখেন, সেইখানে একটা দলের 2/3 ছিল, তারা সংবিধান সংশোধন করে বিচারপতির বয়সসীমা বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা ঝামেলা তৈরি করেছে। 2008 সালে আওয়ামী লীগ আসার পরে তাদেরও এগেইন অ্যাবসলিউট মেজরিটি ছিল, 2/3 ছিল নিম্নকক্ষে, সেটার ব্যবহার করে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, যার ফলে সকল সমস্যা শুরু হয়েছে। তার মানে এটার ঝামেলাটা হচ্ছে এই জায়গায় যে আপনি এই পুরো যখন আপনার মেজরিটি থাকে, অ্যাবসলিউট মেজরিটি, আপনি তখন সংবিধান নিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি যে কথাটা বললেন, আপনি যখন পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করবেন, ইভেন আওয়ামী লীগের 2008 সালে পার্সেন্টেজ ওয়াইজ ছিল 48% ভোট, এখানে কি বলেছে 51 জন লাগবে। কাজে আওয়ামী লীগ চাইলেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বাতিল করতে পারতো না। ওইটাকেই এখানে চেষ্টা করা হয়েছে যে কোনো একটা রাজনৈতিক দল ফার্স্ট পাস দ্য পোস্টে তো আপনার জিতে আসা সোজা, আমাদের যে ভোটিং পদ্ধতি, সে চাইলেই যেন সংবিধানটা সংশোধন করতে না পারে, এবং সংবিধান সংশোধন করতে হলে অ্যাটলিস্ট যেন বিরোধী দলের কিছু মতামত তাকে হচ্ছে গিয়ে নিতে হয়। এইটা নিশ্চিত করার জন্য এটা বলা আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের গণতন্ত্রের স্থায়িত্বের জন্য। জি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2-3% পর্যন্ত কেউ ভোট পায় কিন্তু তার প্রতিনিধিত্ব থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা সরকার গঠন করে তারা তো আবার সবার ভোট পায় না, এই জন্য অনেকেই বলে যে তার সরকার বা তাকে যে ভোট দিয়েছে তার ভোটটা পচে গেছে। তাহলে এই যে ভোট পচে যাওয়ার সেই আশঙ্কা বা আপনি হচ্ছে গিয়ে এসে পাবেন যে উচ্চকক্ষে গিয়ে, এবং উচ্চকক্ষে যদি আরো শক্তিশালী রোল থাকে তাহলে সেটা আরো গ্রহণ যেতে পারে। আমরা এরপরে দেখছি যে প্রশ্ন নম্বর ঘয়ে রয়েছে যে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, এই বিষয়গুলো যদি একটু বলেন যে এখানে আসলে কোন বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে। তার মানে এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো কিন্তু অলরেডি এগ্রিমেন্টে যে তারা এটা বাস্তবায়ন করবে। এই যে সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, 50টা আসন থেকে 100টা আসনে আপনার হচ্ছে যেই সিটটা সংরক্ষিত আসন, প্লাস হচ্ছে নমিনেশনে 5% মহিলাদেরকে দিতে হবে, যেটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এইটা আপনার যখন উচ্চকক্ষ বা নিম্নকক্ষ দুই কক্ষেই ডেপুটি স্পিকার থাকবে হচ্ছে বিরোধী দল। আগে যেটা হতো যে সব সরকারি দল থেকে বিরোধী দলের সদস্যরা কথা বলার সময় পেতেন কম। রাইট। সো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার। সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, 4টা গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কমিটি অন প্রিভিলেজেস, কমিটি অন আন্ডারটেকিংস আর কমিটি অন এস্টিমেট, যেগুলোর কথা সংবিধানে বলা আছে। এই 4টি সংসদীয় কমিটির সভাপতি আসবে বিরোধী দল থেকে। এর আগে এগুলো সবগুলোই থাকতে হচ্ছে আপনার সরকারি দলের। এবং সরকারি দল যখন স্ট্যান্ডিং কমিটিগুলো, কারণ সংসদীয় কমিটির কাজ হচ্ছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, কারণ সেগুলো যদি সরকারি দলের সদস্যদের দ্বারাই নিয়ন্ত্রিত হয় তাহলে সংসদীয় কমিটিগুলো অনেক সময় কাজ করতে পারে না। এর মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার কাজ হচ্ছে সরকারের হিসাব নিকাশ নিশ্চিত করা। এবং মৌলিক অধিকারের ব্যাপারেও রাজনৈতিক দলগুলো একমত হয়েছে মৌলিক অধিকারের সীমাগুলো বাড়াতে, ইন্টারনেট প্রাপ্তি তার মধ্যে এখানে ঢুকেছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাব এসেছে, যার মধ্যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন তৈরি করা, তারপরে বিচার বিভাগের আলাদা সেক্রেটারিয়েট, তারপর বিচার বিভাগের যেমন হচ্ছে বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজেশন যেটা, সেইটা স্থানীয় সরকারের যে আবার হচ্ছে স্থানীয় সরকারের রিসোর্স বা ফাইন্যান্সের ব্যাপারে যে কিছু ব্যাপার আছে সেগুলোর ব্যাপারে এগ্রিমেন্ট হওয়া, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি কেউ হচ্ছে গিয়ে হতে পারবেন না সেটাকে নিশ্চিত করা, রাষ্ট্রপতির ক্ষমতা সহ, মানে রাষ্ট্রপতিকে আলাদা কিছু ক্ষমতা দেওয়া হয়েছে কিছু প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে, যেমন হচ্ছে আপনার এর মাঝখানে হিউম্যান রাইটস কমিশন পড়েছে, তথ্য কমিশন পড়েছে, এরকম কয়েকটার ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। এবং রাষ্ট্রপতির ক্ষমা দেওয়ার ভুক্তভোগী ছাড়া তাদের অনুমতি নিয়েই কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। এগুলো, এবং এখানে ইম্পর্টেন্ট ব্যাপার যেখানে আপনার মনে হতে পারে যে অনেক,
জি। কিন্তু এই 30টা বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো অলরেডি এগ্রিমেন্টে, যে তারা সবাই একমত হয়েছে যে তারা ক্ষমতায় গেলে এটাকে তারা বাস্তবায়ন করবেন। সো এই 30টা কিন্তু ওই এগ্রিমেন্টের মধ্যে যাচ্ছে। এটার মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো দ্বিমত নাই যে আমি এটা করব না, আমি ওটা করব না, সেরকম নাই। যেটা ধরেন ওই যে 1 নাম্বারটা বা কতে ছিল। জি, সেরকম আমরা কোনো- আমরা আমরা এ নিয়ে আরো এক আলাপ করব একটা বিরতির পর। দর্শক, ভোটের নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, শুরুতেই ফেনী এবং নোয়াখালী থেকে সাধারণ মানুষ এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে কি ভাবছেন তাদের মতামত জেনে নিই। অন্যায়, অনিয়ম, দুর্নীতির আখড়ার বাংলাদেশ দেখতে চাই না। এটি সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য আমাদের অবশ্যই গণভোটে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ ভোট দিলে আপনার সরকার আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ থাকবে না। সংবিধানের যেসব সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করতে পারবে, সংস্কার হবে যদি হ্যাঁ ভোট বিজয়ী হয়। সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম এবং বাংলাদেশের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটাকে বাদ দিতে চাচ্ছে। তো সেই জন্য আমরা না পক্ষেই আছি। যেগুলো 24-এর পরে যে সংস্কারগুলো নিয়ে আসছে, এই সংস্কারগুলোর ভিতরে অনেক টপিকস মানে এই যেটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না, এই মর্মেই আমি মনে করি নাটাই উত্তম। গণভোটে যে আমার হার না নির্বাচন, আমি নার পক্ষে আছি, আমি হার পক্ষে নাই। হ্যাঁ কোনটা না কোনটা এটা তো আমরা কিচ্ছু জানি না, আর আমাদের কেউ বুঝায় না, আসি বুঝাইলেন আমরা বুঝতাম। এমপি হয়ে যায়, নয় ছয় করে, হেসে করে, এইগুলো যাতে না হয়, গণভোটটার যেন ক্ষমতা বলবান হয়, এই কারণে মই দেম হাত ভোট দেন মই। হ্যাঁ ভোটে দিলে অবশ্যই একটা সরকার সর্বোচ্চ 10 বছর বেশি থাকতে পারবে না, আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা চাই। সামনে আমাদের নতুন আইন যেগুলো সংযোজন হবে, এই আইনগুলোতে জুলাই আমরা এই জন্য আমরা হ্যাঁ ভোট দিব। কাউ বুঝায় নেই, আমি বুঝি নাই, এখনো পর্যন্ত বুঝতে পারিনি। যখন যাব কেন্দ্রে তখন বুঝতে পারবো হ্যাঁ ভোটটা কি আর না ভোটটা কি। হ্যাঁ দিবেন না না দিবেন আমরা তো জানি না। যেদিন ভোট দিতে যাব সেই দিন বুঝবো যে গণভোট কি, হাঁকে দিব না ইয়া নাকে দিব। দর্শক, ভোটের ট্রেনে আলোচনা করছি গণভোটের গতি নিয়ে। আলোচনা স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ শাহান স্যার। আমরা যে বিষয়গুলো আলাপ করছিলাম, যে গণভোটের প্রশ্ন ক, খ, গ আমরা দেখলাম, এবং সেখানে আপনার কাছে কি মনে হয় যে এই প্রশ্নগুলো বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ কিংবা ক্ষমতার ভারসাম্যের জন্য কতটা সহায়ক বলে মনে হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে আপনি 91 সালে আমাদের গণতন্ত্রের উত্তরণ হয়েছে, কিন্তু গণতন্ত্রের উত্তরণ হওয়ার পরেও আমাদের সংবিধানে বেশ কিছু সমস্যা ছিল, যেটা ক্ষমতার একটা কেন্দ্রীভূত একটা অবস্থার সৃষ্টি করেছে, যেখানে একটা রাজনৈতিক দল বা নির্বাহী বিভাগ সকল ক্ষমতার অধিকারী হতো। আপনি দেখুন, প্রধানমন্ত্রীর যে পরিমাণ ক্ষমতা ছিল, তিনি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গিয়ে উনি কন্ট্রোল করতে পারতেন। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা দল যেভাবে চাইতো সেভাবেই করতে পারতো। সো এইটাই তো আমাদের সকল ধরনের সমস্যা তৈরি করেছে, যেটার কারণে আমরা শেষ পর্যন্ত আগস্ট 5-এ এসে দাঁড়িয়েছি। এখন আগস্ট 5 পরবর্তী বাস্তবতায় আমরা যদি আবারও সেখানে ফেরত যাই, যেখানে একটা দলের কর্তৃত্ব থাকবে, একজন ব্যক্তির কর্তৃত্ব থাকবে, যেখানে বিরোধী দলের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করবার দরকার পড়বে না, যেখানে রাজনৈতিক দলগুলো তার নিজস্ব ইচ্ছাতেই সংবিধান পরিবর্তন করবে, যেখানে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে না, সেটা তো গণতন্ত্রের কোনো ধরনের উত্তরণই আসলে নিশ্চিত করবে না, বরং সেইটা আমাদের গণতন্ত্রের যে মূল সংকটটা সেটাকেই রেখে দিবে। আমরা আজকে থেকে হয়তো 10 বছর পরে আবার 2024-এর মতো একটা জায়গায় এসে পড়ছি। জি, আমরা যে আলাপ করছিলাম, আমরা দেখছি যে ক, খ, গ নিয়ে আলাপ করেছি, আমাদের আছে বাকি রয়েছে ঘ। সেখানে রয়েছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এখানে অপরাপর আর কি সংস্কারগুলো রয়েছে? এখানে কয়েকটি আছে, যেমন ধরুন আর্টিকেল 70 অনুচ্ছেদ, যে সংসদ সদস্যরা দলের যে সিদ্ধান্ত তার বাইরে তারা ভোট দিতে পারবেন কিনা। এখানে যেটা হয়েছে যে জুলাই চার্টারে ইনিশিয়ালি বলা হয়েছিল যে শুধুমাত্র অর্থ বিল আর নো কনফিডেন্স, অনাস্থা প্রস্তাবের বাইরে রাজনৈতিক দলের সদস্যরা তাদের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন। এইখানে বিএনপির একটা নোট অফ ডিসেন্ট আছে যে না, এর সাথে সংবিধান সংশোধনের ব্যাপারটাকেও যোগ করতে হবে। এর সাথে আরও যোগ হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক বিল। তখন একটা আপনার সমাধানে পৌঁছানো হয়েছে যে রাজনৈতিক দলগুলো তাদের নিজের ম্যানিফেস্টোতে উল্লেখ করবে যে তারা আসলে কি করতে চায়, যে জিতবে সেই অনুযায়ী বাস্তবায়িত হবে। এটার মধ্যে আর্টিকেল 70 একটা। আবার প্রধান বিচারপতি কে হবেন
সেখানে যেমন একটা বিধান যেটা জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে যে আপিল বিভাগের সিনিয়র মোস্ট যেই বিচারপতি তিনি হবেন প্রধান বিচারপতি। বিএনপির প্রপোজাল ছিল যে না, এখানে সিনিয়র মোস্ট 2 জন থাকবে, যার মধ্যে থেকে যে কোনো একজনকে প্রেফার করা হবে। এইখানে ওই নোট অফ ডিসেন্টটা এটাও ওই রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টো অনুযায়ী। ওই যে আপনি যদি গতে যান যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে রাষ্ট্রপতি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবেন, এর মধ্যে ধরেন ইনফরমেশন কমিশন বা তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, এগুলোর ব্যাপারে বিএনপি একমত। আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা এনার্জি রেগুলেটরি কমিশনের নিয়োগ, এইটার ব্যাপারে রাষ্ট্রপতি নিজের ইচ্ছা অনুযায়ী নিয়োগ দিতে পারবেন কিনা সেটার ব্যাপারে বিএনপি একমত নয়। তো এই যে যেসব বিষয়গুলোতে একমত নয় সেই বিষয়গুলো আসতেছে হচ্ছে ঘতে, যে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দ অনুযায়ী তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করবে যে দল একই সঙ্গে প্রধান মন্ত্রী দলীয় প্রধান থাকতে পারে। রাইট, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। খুব ভালো কথা মনে করেছেন যে একই সাথে হচ্ছে কি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন কিনা, এখানেও বিএনপির একটা নোট অফ ডিসেন্ট আছে। যে স্যার আমি একটু জানতে চাই যে মানে এই যে 4টা প্রশ্ন আলাদা করা হলো কেন? দেখুন এইখানে এটাকে যেটা করা হয়েছে আপনি যদি দেখেন, প্রথমত আপনি গ আর ঘ যদি দেখেন, এগুলো হচ্ছে গতে আমরা সবগুলোতে একমত, এগুলোকেও তো আমার ভেরিফাই করে নিয়ে আসতে হবে। ঘতে হচ্ছে যেগুলোর ব্যাপারে আমরা একদম একমত হতে পারিনি। ক আর খ রাখা হয়েছে যেগুলো আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এইখানে খতে কোনো ধরনের অপরচুনিটি দেওয়া হয়নি। কোনো রাজনৈতিক দলগুলোর এখানে আসলে দর কষাকষির কিছু নেই, আপনাকে 2 কক্ষ বিশিষ্ট হতে হবে এবং এটা একদম স্পেসিফিক্যালি। কতে এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে নিয়োগটা কিভাবে হবে সেই ক্ষেত্রে খানিকটা দর কষাকষির অবস্থান আপনার রাখা হয়েছে। তার মানে এইখানে যেটা করা হয়েছে এই 47টা প্রস্তাবটাকে, যেগুলোতে আমরা একদম সম্পূর্ণ একমত সেটাকে এক ভাগে করা হয়েছে, যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ বাট রাজনৈতিক দলগুলো তার ইচ্ছা মতো করতে পারে সেটাকে রাখা হয়েছে। উচ্চকক্ষ এবং সংবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটাকে একদম আলাদাভাবে রাখা হয়েছে। পাশাপাশি গণভোটের মাধ্যমে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং তত্ত্বাবধায়ক সরকার যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, বাট সেখানে কিছু দ্বিমত আছে, সেইটাকেও একই সাথে এমব্রেস করা। আমার মনে হয় যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে নেগোসিয়েশন বা বার্গেনিংয়ের মাধ্যমে আমরা সেখানে এসেছি, সো কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সেই গুরুত্ব বলা যায় যে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থের জন্য বা তাদের প্রয়োজনের জন্যই মূলত এই যে আলাদা ভাগ করা হয়েছে। আপনি থাকুন আমাদের সঙ্গে, দর্শক ভোটে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। দর্শক বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি, আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ চাহান স্যার। স্যার এই যে গণভোটের গতির আজ নিয়ে আমাদের শিরোনাম, আসলে গতিটা কোন পথে আপনার কাছে জানবো। পাশাপাশি এইটুকু জানতে চাই যে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর জামাত এবং এনসিপির নেতারা প্রতিটি জনসভায় তাদের শীর্ষ নেতারা সহ শুরু করে সবাই এই গণভোটের পক্ষে, হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, কিন্তু অপরদিকে বিএনপি নেতা তারেক রহমান তার জনসভাগুলোতে গণভোটের বিষয়ে কিছু শোনা যাচ্ছে না, কেন? ধন্যবাদ। এখন যেটা হয়েছে যে আপনি যেটা দেখলেন যে 4 ভাগে ভাগ করা, এটা একটু কনফিউজিং অনেকের জন্য। যেটা আমরা লাস্ট আলোচনায় একটু আগে বলছিলাম যে 4টা ভাগে তো করা হয়েছে, আসলে রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্যমত্যে আসতে পারতো তাহলে তো আপনার এই 4টা ভাগ লাগতো না। তাহলে আপনি একটাই প্রশ্ন করতেন যে জুলাই চার্টারকে আপনি অ্যাপ্রুভ করেন কিনা। যেহেতু তারা ঐক্যমত্যে আসতে পারেননি, সেটাকে কোনোভাবে জোড়াতালি করা হয়েছে। এখন এই 4টার কারণে জনগণের মধ্যে একটা কনফিউশন আছে যে 4টা মিলে কিভাবে হ্যাঁ বা না হবে, বা এখানে যে আসলে আদৌ 47টা বিষয় আছে এটাও যে সবাই জানেন তা না, এটা জানানোর বিষয় নেই। দ্বিতীয়ত গণভোট নিয়ে অনেক কনফিউশন আছে। আনফর্চুনেটলি সরকার এই কনফিউশনগুলোকে ঠিকভাবে দূর করার চেষ্টা করছে না। আপনি যদি দেখেন যে যারা এটা নিয়ে প্রচারণা চালাচ্ছেন সরকারের পক্ষ থেকে, তারা খুব একটা এলিটিস্ট একটা অ্যাটিটিউড নিচ্ছেন। কে উচ্চকক্ষ চায় না, কে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ চায় না, সবাই তো এটা চায়, কাজেই সবাই হ্যাঁ বলবে। কিন্তু বিষয়টা কিন্তু এইটা না। আমি জানি না ওনারা মাঠে ঘাটে বাইশের সাথে কথা বলছেন কিনা। যেমন আমরা যখন মাঠে যাচ্ছি, সাধারণ একজন মানুষ আমাকে জাস্ট সিম্পল একটা প্রশ্ন করছেন যে আচ্ছা হ্যাঁ দিলে কে জিতবে? আগে জিয়ার সময় হ্যাঁ দিলে জিয়া জিতছে, এরশাদের সময় হ্যাঁ দিলে এরশাদ জিতছে। এখানে আমি উত্তরাঞ্চল থেকে ঘুরে আসলাম, সেখানে একজন বলছিলেন যে হ্যাঁ ভোট দিলে এই সরকারের একটা বৈধতা হবে। এই যে দেখেন, মানে মানুষজনে, তাহলে আপনাকে তো আগে উচ্চকক্ষ বুঝে লাভ নাই, আগে তো আপনাকে মানুষকে বুঝাইতে হবে যে ভাই হ্যাঁ দিলে বাংলাদেশ জিতবে, কথার কথা। হ্যাঁ দিলে 5ই আগস্টের পরে যে আমরা পরিবর্তন যে চাইছি সেই পরিবর্তনগুলো হবে। হ্যাঁ দিলে আপনি বা আপনি যদি বিষয়টাকে এইভাবে ফ্রেম করেন, আপনি কি চান যে বাংলাদেশের একটা নতুন ধরনের রাজনীতি হোক, তাহলে আপনি হ্যাঁ দেন। আপনার যদি মনে হয় যে না, আগের রাজনীতি যেটা আমরা দেখে আসছি গত 14-15 বছর ওই রকমই হোক, তাহলে আপনি হচ্ছে না দেন।
দিস আর দ্য সিম্পলেস্ট ওয়ে অফ স্যার যেটা জানতে চেয়েছিলাম রাজনৈতিক দলগুলোর অবস্থান। দেখুন, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা তো পরিষ্কার, আপনি যেটা বললেন যে আমরা দেখতে পেয়েছি যে জামাত আসলে বা এনসিপি তারা হচ্ছে ওপেনলি এটার পক্ষে প্রচার চালাচ্ছেন। বিএনপির পক্ষে আমি যেটা বলবো খুব পজিটিভ যে এটা নিয়ে তো অনেক দিন ধরেই আমরা কথাবার্তা বলছিলাম যে বিএনপি এখনো সরাসরি কেন এন্ডোর্স করছেন না। তারপরে আমরা সালাউদ্দিন সাহেবের বক্তব্য দেখলাম, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেখলাম যে বিএনপি হ্যাঁ পক্ষে অবস্থান নেবেন। তারপরেও কয়েকটা জায়গা থেকে হচ্ছে কি আপনার কিছু বিপরীতমুখী মন্তব্য আসছে। সবচেয়ে ভালো হয় যদি বিএনপি চেয়ারপারসন নিজে একটা শক্ত স্টেটমেন্ট দেন। সব শেষ জাস্ট এক লাইনে আপনার কাছে জানতে চাইবো যে গণভোটে হ্যাঁ দিলে কি ৭১ থাকবে কি থাকবে না, এটি খুব মানুষের একটি বড় কনফিউশন থাকবে। আপনি যদি দেখেন আমাদের যে মূলনীতি যেগুলো আছে সেই মূলনীতিগুলো তো হচ্ছে কি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে মূলনীতিগুলো ছিল আমরা তো সেটাকেই ফেরত নিয়ে আসছি। আমরা এই গণভোটে বা এই সংবিধান কোনোভাবেই ৭১কে আমরা ২৪ দিয়ে প্রতিস্থাপিত করা আমরা কেউই করছি না। এটা করলে আমি নিজেই হচ্ছে এটা সবচেয়ে বড় বিরোধিতা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ শাহান। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আজকে আলাপ করলাম গণভোটের গতি নিয়ে। স্যার আপনি ছিলেন আমাদের সঙ্গে, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ওকে, ধন্যবাদ।